আপনারা কোথায় আছেন? লোকটা কাঁপা কাঁপা গলায় বলল। আমি অফিসে আছি। মোজাম্মেল খান বিরক্তি ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন। আমাদের বাসায় আসার কথা কি ভুলেই গেছেন? লোকটা ঢোকলে কিছুক্ষণ থেমে তৎপর বললেন। না ভাই, ভুলি নাই, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? লোকটা আবারও কিছুক্ষণ চুপ করে রইল। মোজাম্মেল খান এবার হালকা রাগী স্বরে বললেন। কি হলো? আসলে ভাই কীভাবে বলবো, আমার ছেলে অন্য একটা মেয়েকে পছন্দ করে, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলেছে। তাই শুধু শুধু। মোজাম্মেল খান রাগে কটমট করে বললেন। আপনার ছেলে অন্য কাউকে পছন্দ করে কিনা সে কথা কি আগে জানা উচিত ছিল না? আর সেদিন আপনার ছেলে তো সামনেই ছিল। আপনারা আগ্রহ না দেখালে আমি তো আপনাদের কখনোই জোর করতাম না। লোকটা ভাঙা ভাঙা কণ্ঠে বললেন। আমাদের মাফ করে দিবেন ভাই, আর পারলে দোয়া করবেন। মোজাম্মেল খান রাগে কল কেটে দিয়েছেন। নিজ দায়িত্বে দিয়ে বাসায় এত আয়োজন করিয়েছে, সেখানে তারা আসবে না এটা তিনি মানতেই পারছে না। আগের বার তানফিরা কিছু একটা করেছিল ভেবে এবার আবির তানফিরকে কিছু জানায়নি, অথচ এবারও একই সমস্যা। মোজাম্মেল খান মনে মনে ভাবছেন, ছেলের যদি অন্য কোথাও পছন্দ থাকতো তাহলে সেদিন আমার মেয়ের ব্যাপারে এত আগ্রহ দেখিয়েছিলেন কেন? আমার মেয়েকে দেখার জন্য এত উতলা হয়ে গিয়েছিলেন কেন? ইকবাল খান মিটিমিটি হেসে বললেন। থাক ভাইয়া, মন খারাপ করো না। মোজাম্মেল খান ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছেন। ইকবাল খান পুড়ে গিয়ে মেঘের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললেন। তোমরা যে যা রুমে যাও, ওনারা আসবে না। মালিয়া খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন। আসবেন না কেন? ছেলের অন্য কাউকে পছন্দ। মেঘ ফিক করে হেসে ফেলল। মেঘের দেখা দেখি মিমও হাসছে। মালিয়া খান রাগী স্বরে বলেন। এই মেঘ, হাসছিস কেন? আবারও বলেন। তোর আব্বু কোথায় কি ছেলে দেখে বলতো? আগেরবার কি সব অজুহাত দেখালো, এবার বলে ছেলে অন্য মেয়েকে পছন্দ করে। সকালেও তো শুনলাম ছেলে তোকে দেখার জন্য খুব আগ্রহী। এখন এসবের মানে কি? মেঘ বড় আম্মুর দিকে তাকিয়ে মৃদু হেসে মনে মনে আওড়ালো। শাশুড়ি আম্মু, ওই ছেলের আমাকে দেখার আগ্রহ থাকলে কি হবে? তোমার ছেলের তো বিন্দুমাত্র আগ্রহ নেই। তোমার ছেলে সবার সামনে যতই স্বাভাবিক থাকুক না কেন, আড়ালে ঠিকই আমাকে নিয়ে ভাবে। আর আমি শিওর ওই ছেলে গার্লফ্রেন্ড আজই আবিষ্কৃত হয়েছে, আর সেটা তোমার ছেলেই করেছে। মালিয়া খান শীতল কণ্ঠে বলেন। কি রে, কি ভাবছিস? ওনারা আসেনি বলে মন খারাপ করেছিস? মেঘ সশব্দে হেসে বলল। না গো, আমি ভাবছি তোমরা কষ্ট করে সারাদিন রান্না করলে এই খাবারগুলো কিভাবে খেয়ে শেষ করব। মালিয়া খান আর আকলিমা খান ভুরু কুচকে তাকিয়ে আছেন। ইকবাল খান নিঃশব্দে হেসে রুম থেকে বেরিয়ে গেছেন। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল। আমার ফোনটা দে তো, ভাইয়া আর আবির ভাইকে কল দিয়ে আসতে বলি, একসাথে খাবো। মিম ড্রেসিং টেবিলের সামনে থেকে ফোন এনে মেঘকে দিল। মেঘ তানফির আর আবির দুজনকেই কল দিয়েছে, তবে ছেলের ব্যাপারে কিছু বলেনি, শুধু খাবার খেতে দাওয়াত দিয়েছে। মেঘের ফাজলামো দেখে মালিয়া খান আর আকলিমা খান দুজনই চুপচাপ বেরিয়ে গেছেন। ওনারা চলে যেতেই মেঘ আর মিম নিজেদের মধ্যে ফিসফিসি শুরু করে দিয়েছে। সন্ধ্যার আগে আগে আবির বাসায় আসছে। পরনে ছাই রঙের শার্টের হাতা কুনোই অবধি ফোল্ড করা, বুকের উপরে বোতামটা খোলা, চুলগুলো অগাছালো, শ্যামবর্ণের চেহারা ঘামে চিকচিক করছে। এক হাতে প্যাকেটে, অন্য হাতে স্বাভাবিক রেখে বাসায় ভেতরে ঢুকছে। সোফায় মোজাম্মেল খান বসে আছেন, ওনার পাশে হালিমা খান দাঁড়িয়ে আছেন। মোজাম্মেল খান তর্কতর্কি নিজের মনের ভেতরে ক্ষোভ প্রকাশ করছেন, আর হালিমা খান চুপচাপ দাঁড়িয়ে সেসব শুনছেন। মালিয়া খানেরা যে যার রুমে। ইকবাল খান একটি কাজে বেরিয়েছেন। আবির স্বাভাবিক ভঙ্গিতে সিঁড়ি পর্যন্ত এগিয়ে গেল। এক পলক মামুনির দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল। মামুনি, প্লিজ এক কাপ কফি করে দেবে? হালিমা খান আবিরকে খানিক দেখে সঙ্গে সঙ্গে বলেন। তুই ফ্রেশ হয়ে নে, আমি কফি বানিয়ে পাঠাচ্ছি। পাঠাতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। আবির সচরাচর নিজের কফি নিজেই করে। সকালে মাঝে মধ্যে মালিয়া খান নয়তো হালিমা খান করে দেন। আজ মূলত মোজাম্মেল খানের জন্যই অসময়ে মামুনের কাছে কফি চাইছে আবির, যাতে মোজাম্মেল খানের চিল্লাচিল্লিটা কমে। আবির দুইটা সিঁড়ি উঠতেই মোজাম্মেল খান আর চোখে আবিরকে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন। কোথায় ছিলেন? আবির স্বাভাবিক কণ্ঠে বলল। অফিসে। কেন? তানবীর কোথায়? আবিরে ভাবশীলহীন জবাব। আমি কি জানি? মোজাম্মেল খান সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছেন। আবির মৃদু হেসে বলল। চাচু, আমি কি যাব? যাও। হালিমা খান কফি করতে রান্নাঘরে চলে গেছেন। মোজাম্মেল খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। আবির কথাবার্তা খুব
স্বাভাবিক, সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। তানভীর জানলে এতক্ষণে সে অবশ্যই রিয়্যাক্ট করতো, অথচ তানভীরও এমন শান্ত। সারাদিন বাসায় ফেরেনি, বাসায় কারোর সাথে ফোনে কথা বলতেও তিনি দেখেননি। তার মানে তানভীরও কিছু জানে না। মোজাম্মেল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলেন, তানভীর, আবির কিছু না জানলে এমনটা হলো কিভাবে? তাহলে কি সত্যি ওই ছেলের অন্য জায়গায় পছন্দ আছে? আবির কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে শার্ট আর টি শার্ট আর ট্রাউজার পরে নিচে আসছে। মোজাম্মেল খান তখনও সোফায় বসা, তাই আবির সোফায় না বসে সরাসরি রান্নাঘরে চলে গেছে। কফির কাপ নিতে নিতে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলো। কিছু হয়েছে নাকি? হালিমা খান তপ্ত স্বরে বলেন, না তেমন কিছু না। মোজাম্মেল খানের কড়া নির্দেশ আবির কিংবা তানভীরের সামনে মেঘের বিয়ে সম্পর্কিত কোনো আলোচনা যেন না হয়। আবির সবটাই জানে, তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আবির মোজাম্মেল খানকে খানিকক্ষণ পর পর পরোক্ষ করে শক্ত কণ্ঠে বলল, চাচুকে অতিরিক্ত টেনশন করতে বারণ করো। মেয়ের বিয়েই হলো না, এখনই চুল পাকিয়ে ফেলেছেন। কি বলবে লোকে? আবিরে দুষ্টুমি বুঝতে পেরে হালিমা খান মৃদু হেসে বললেন। আমাকে বলছিস কেন? তুই গিয়ে বল। আবির হাতের কফির কাপ নিয়ে এগিয়ে যেতে যেতে ডাকল। চাচু। মোজাম্মেল খান আবিরের দিকে সরাসরি তাকিয়ে আস্তে করে বললেন। বলো। আবির ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, মামুনি বলছে আপনার চুল নাকি পেকে যাচ্ছে। আপনাকে এখন আর আগের মতো ভালো লাগে না। মোজাম্মেল খান অনিচ্ছ হেসে বলেন। তাই নাকি? এরই মধ্যে হালিমা খান রান্নাঘর থেকে তেড়ে এসে আবিরের হাতে আস্ত করে থাপ্পড় দিয়ে বললেন, এই ফাজিল, আমি কখন এই কথা বললাম? আবির অনিশ্চয়তার স্বরে জবাব দিল। তুমি মনে মনে ভাবছিলে, ওই টাইমে চাচুকে বললাম। হালিমা খান রাগে রাগে মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। মোজাম্মেল খান, আবির আর হালিমা খান দুজনকে কিছুক্ষণ দেখে গুরুভার কণ্ঠে বলল, তাহলে আমার এখন কি করতে হবে? আবির ঢোকলে উষ্ণ স্বরে বলল, সব সময় হাসি খুশি থাকবেন, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, নিজেকে সময় দেবেন, সাথে মামুনিকেও। বাকিটা মামুনি বলবে। এখন আমি পালাই। আবির টেবিলের উপর কাপ রেখে সিঁড়ির দিকে ছুটছে। মোজাম্মেল খান ঠোঁটে অস্পষ্ট হাসি রেখেই হালিমা খানের দিকে তাকালেন। আবিরের অকপটে বলা কথাগুলো হালিমা খানের মনের অন্তরালে লুকানো অভিব্যক্তি, অনুভূতি। হালিমা খান স্বচ্ছ দৃষ্টিতে আবিরের দৌড় দেখছেন। 2-3 সিঁড়ি ফাঁক দিয়ে দিয়ে দ্রুত উঠছে ছেলেটা। ওর উপরে ওঠার তাড়া দেখে মনে হচ্ছে সবেমাত্র কাউকে আহত কিংবা নিহত করে আসছে। আশেপাশে মসজিদে মাগরিবের আজান পড়েছে। মোজাম্মেল খান বসা থেকে উঠে উচ্চস্বরে ডাকলো, আবির, নামাজে যাবে না? আবির নিজের রুমে যেতে যেতে বলল। টুপি নিয়ে আসছি। মোজাম্মেল খান অজু করে আবিরের জন্য অপেক্ষা করছেন। আবির অজু করে মাথায় টুপি দিতে দিতে নিচে আসছে। বাসায় আর কেউ নেই, তাই আবির আর মোজাম্মেল খান একসঙ্গে নামাজের জন্য বেরিয়েছেন। মোজাম্মেল খান যেতে যেতে হঠাৎই গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তানভীর কি নামাজ পড়ে? ফজরে না হয় উঠতে পারোনি, বাকি ওয়াক্ত কি করো? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি সবসময় নামাজের কথা বলি, কিন্তু বাইরে ঠিকমতো নামাজ পড়ে কি না জানি না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন। তুমি একটু বুঝিয়ে বলো। মোজাম্মেল খানের ভারী কণ্ঠে বলা কথাতে আবিরে কপাল কুঁচকালো। মোজাম্মেল খানের মস্তিষ্কে যখন যা আসে তাই বলে এতক্ষণে মেঘের ব্যাপারে ভাবছিল। এখন সেই ভাবনাই এসেছে তানভীর। তাও আবির তানভীরের নামাজ নিয়ে দুশ্চিন্তা করছেন। আবির মনে মনে আওড়ালো, তানভীরকে নামাজে নিয়মিত করার মতো ওষুধ আমার জানা আছে, খুব শীঘ্রই ওকে ওষুধ দিতে হবে। মোজাম্মেল খানের দিকে তাকিয়ে মৃদু হেসে আবির বলল, আপনি চিন্তা করবেন না, ফজর থেকে তানভীরও আমাদের সাথে নামাজে যাবে। দেখো যদি উঠতে পারে। আবির মুচকি হেসে বলল, প্রয়োজনে সারা রাত না ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে এসে একেবারে ঘুমাবে। মোজাম্মেল খান আবিরের কথা শুনে ক্ষীণ হাসলেন। নামাজ শেষে অফিসের কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে বাসায় আসছে দুজন। ততক্ষণে মেকরা সবাই নামাজ শেষ করেই নিচে চলে আসছে। তানভীরও বাসায় ফিরছে। 4 ভাই বোন মিলে সিরিয়াস কোনো আলোচনায় ব্যস্ত, তবে সেই আলোচনায় কেন্দ্রবিন্দু হলো খাবার। আবির আর মোজাম্মেল খানকে একসঙ্গে বাসায় ঢুকতে দেখে তানভীর ভুরু কুচকালো। সচরাচর সবাই একসঙ্গে নামাজে গেলে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সামনে গল্প করতে করতে চলে যান। পেছনে আবির, তানভীর আর ইকবাল খান টুকিটাকি কথা বলে। তানভীর না থাকলে আবির আর ইকবাল খান একসঙ্গে যান। তবে এই প্রথমবার বাসায় কেউ না থাকাতে আবির আর তানভীরের আব্বু একসঙ্গে বাসায় আসছেন। তবু এমন একটা দিনে
আবিরা আসতে মেঘ ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখে নিল। আবিরে মাথায় টুপি, সাবলীল ভঙ্গিতে আবুর সাথে কথা বলছে। তা দেখে মেঘের হৃদয়ে ধুকপুকুনি তীব্র হতে শুরু করেছে। মালিয়া খান খেতে ডাকছেন, তাই আলী আহমেদ খান আর ইকবাল খান ব্যতীত বাকি সবাই গিয়ে খেতে বসেছে। রাকিবের নাম্বার থেকে তানফিরের ফোনে বারবার কল আসছে। তানফির রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ রাকিব ভাইয়া বলো। আবির কোথায় রে? আছে পাশেই, খেতে বসেছে। আবির বিকেলে কাউকে না বলে হুট করে অফিস থেকে চলে গেছে, তারপর থেকে কল ধরছে না। কি হয়েছে? সব কিছু ঠিক আছে? হ্যাঁ একদম, ভাইয়ার ফোন রুমে, মাত্র নামাজ থেকে এসে খেতে বসেছে। তাহলে অফিস থেকে হুট করে চলে গেছিলি কেন? খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমার সাথে দেখা করে বলবো। আচ্ছা ঠিক আছে। সবাই সবার মতো খাচ্ছে, কারো মুখী প্রয়োজনের বাইরে কোনো কথা নেই। তানভীর একটু পরপর আবিরকে ইশারায় এটা সেটা বোঝাচ্ছে। আবির প্রশ্ন করছে, তবে মোজাম্মেল খান তাকালেই চুপ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আবির আর তানভীর বেরিয়েছে। যদি আবিরও যেতে চাইছিল না, কিন্তু তানভীর এক প্রকার জোর করেই নিয়ে গেছে। রাকিব আর রাসেল অফিস থেকে বেরিয়ে প্রতি সপ্তাহে সেই সুপরিচিত আড্ডাখানায় আবিরদের জন্য অপেক্ষা করছে। আবির এসেই চুপচাপ বসে পড়েছে। মালিয়া খান জোর করে একটু বেশিই খাইছেন, তাই এত নড়াচড়া করতে ভালো লাগছে না। এমনকি আবির বাইকও নিয়ে আসেনি, তানভীরে বাইক এসেছে। রাকিব আবিরকে দেখেই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, কি রে, কি হয়েছে তোর? অফিস থেকে কোথায় চলে গেছিলি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আজ ওকে আবার দেখতে আসার কথা ছিল। রাকিব চেঁচিয়ে উঠল। কি? তারপর? এরই মধ্যে তানভীর বাইক পার করে চলে আসছে। এসে রাকিবের সামনে রাখা একটা চেয়ারের উপর নিজের ডান পা তুলে ডান হাতে 3 আঙুল ভাঁজ করে বাকি 2 আঙুল রাকিবের কপালে কিছুটা উপরে মাথায় ধরে রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো, হারামের বাচ্চা, বিয়ে করার খুব শখ তোর, তাও আবার আমার স্প্যারোকে। বিয়ে তো বহু দূর, তুই আমার মেঘাকে কল্পনাতেও দেখতে পারবি না। তানভীরে গতিবিধি দেখে রাকিব থ হয়ে গেছে। চাপ বিক্রেতা মামাও আটকে উঠেছে। আশেপাশে কয়েকজন বিস্ময় সহমত তাকিয়ে আসে। আবির চেয়ারে হেলান দিয়ে বসে মিটিমিটি হাসছে। রাকিব ঢুকলে কিছু বলতে যাবে, তার আগে তানভীর বাচকায় কণ্ঠে আবারও বলে উঠল, ডোন্ট সে এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম ইউর মাউথ। যদি তোর মুখ থেকে একটাও শব্দ বের হয়, তবে তোর বাপ এখানে এসে শুধু তোর লাশটাই পাবে। রাকিব নিষ্পরক দৃষ্টিতে তানভীরের কুড়ধরিত চেয়ারের পানে চেয়ে আছে। তানভীরের চোখে মুখে হাসি উপচে পড়ছে, তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রাসেল অবাক চোখে সে সব দেখছে। আকস্মিক রাকিব হাসতে শুরু করলে তানভীর তখনও রাগী লুক নিয়ে চেয়ে আছে। আবির গুরুভার কণ্ঠে বলল, তোর নাটক দেখানোর জন্য আমাকে জোর করে নিয়ে আসিস, তাই না? রাকিব হাসতে হাসতে বলল, চিন্তা করিস না, সেরা অভিনেতার পুরস্কার এবার তুই পাবি। ওদের হাসি দেখে তানভীর নিজের হাসি আটকে রাখতে পারল না। হাসতে হাসতে রাকিবের মাথা থেকে হাত সরিয়ে চেয়ার থেকে পা নামিয়ে টিস্যু দিয়ে চেয়ারটা মুছে বসল। শুকনো গলায় ঢুকলে আহত স্বরে বলল, ইস, থামালে কেন আমাকে? রাকিব তখনও হেসেই যাচ্ছে। হাসি কিছুটা কমিয়ে বলল, পেছনে তাকিয়ে দেখ, মানুষ যেভাবে তোকে দেখছে মনে হচ্ছে পুলিশ আসতে বেশি দেরি নেই। তানভীর আকস্মিক পেছনে ফিরে তাকালো। প্রায় 15-20 জন লোক দাঁড়ানো, দৃষ্টিতে আতঙ্কে। তানভীর থতমত খেয়ে বলল, এই ভাই, আমি কিছু করি নাই। লোকজন এখনো নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তানভীর ভুরু কুঁচকে উষ্ণ স্বরে বলল, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করি নাই। দেখুন, আমার হাতে কিছু নাই। আবির আর রাকিব হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। চা বিক্রেতা মামা মৃদুস্বরে বললেন, আরে কোনো সমস্যা নেই, ওরা সবাই ভাই ভাই, এমনিতেই মজা করছে, আপনারা যান। আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। যেতে যেতেও বারবার তানভীরকে দেখছে। কয়েকজন এখনো ঠাই দাঁড়িয়ে আছে। তানভীর তাদের দেখে বিড়বিড় করে বলল, আমাকে দেখেই এত ভয় পাচ্ছে, ভাবছি ভাইয়াকে দেখলে তাদের কি হতো। রাসেল চোখ মুখ কুচকে জিজ্ঞাসা করল, আবির কি আজ নিজের রূপ দেখিয়েই ফেলেছে? ইনহাজদের ঘটনায় আমি কত কষ্টে আবিরকে আটকাইছিলাম, তারপরও পারলাম না, সেই তো গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। রাকিব শান্ত স্বরে জিজ্ঞাসা করল, আবির কি এভাবে হুমকি দিচ্ছিল তানভীর? তানভীর মেকি স্বরে বলল, দূর, এইটা তো শুধু ট্রেলার ছিল। রাকিব আর রাসেল বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এভাবে দেখার কি আছে? দেখেছি তুই ঠিকঠাকই আছিস কিনা। আমার আবার কি হবে? না কিছু না, তাই এইভাবে আর কতদিন? জানি না। রাকিব ঠাট্টা কণ্ঠে বলল, তোদের জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয়। আবির ভুরু কুচকে বলল, কি করলাম আমরা? তুই কি করিস নাই? মেঘকে তুই ইচ্ছে করে কষ্ট দিচ্ছিস, মেঘের ভালোবাসা বুঝতেছিস না। সেদিন থেকে তো রিয়া রাগে বলতেছে মেঘকে তার কোনো কাজিনের বউ করে নিয়ে যাবে।
আবির অগ্নির দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাকিব, তোর বউকে সামনে রাখিস। উল্টাপাল্টা কথা বললে তোর বউকে মেরে তোকে আমি বিপত্তি করে ফেলবো। রাকিব মৃদু স্বরে বলল। এমন করিস না ভাই, আমার একটাই বউ। তানভীর সশব্দে হেসে বলল, তোমাদের তো একটা হলেও আছে, অন্তত বলতে তো পারো সে আমার। এদিকে আমার যে একটাও নাই। আবির গম্ভীর কণ্ঠে বলল, থাকবে কিভাবে? নির্বোধের মতো কোথাকার কোন মেয়ের প্রস্তাবে রাজি হওয়া সবাই মনে ছিল না? খোঁজ খবর না নিয়ে ধুম করে প্রেমে পড়ে গেছে। আসছে আমার প্রেমিক পুরুষ। তানভীর মন খারাপ করে বলল, তখন না হয় আমি নির্বোধ ছিলাম, এখন তো বোধ হয়েছে আমার, আর ঠিকঠাক কাউকে পছন্দও করেছি, তাহলে তাকে কেন পাচ্ছি না? আবির শক্ত কণ্ঠে বলল, নামাজ কয় বক্ত পড়িস? আল্লাহর কাছে কতবার তাকে যাস তুই? মাঝে মাঝে চাই। তাহলে আর কি, মাঝে মাঝেই আসবে। তানভীর কপাল গুটিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। আবির ভারী কণ্ঠে বলল, দেখ তানবীর, তুই ফজর থেকে আমার সঙ্গে নামাজ যাবি। কাল থেকে যদি এক ওয়াক্ত নামাজ মিস করিস, তাহলে তোর না হওয়া প্রেমিকার কাছে তোর নামে অপপ্রচার করব। তানভীর নীরট কণ্ঠে বলল। কি? আবির কানে খেসে বলল, তাছাড়া আমি আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি, সেই কথা তো আমার রাখতেই হবে, তাই না? প্রয়োজনে তোকে কানে ধরে নিয়ে যেতেও আমার কোনো সমস্যা নেই। তানভীর ঠাট্টা স্বরে বলল। শ্বশুরকে পটানোর ধান্দা নাকি? আবির নিঃশব্দে হাসল। রাকিব তানভীরের দিকে তাকিয়ে বলল, ওইখানের ঝামেলা সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে আসছিস? ভাইয়া গেলে বাধার প্রয়োজনই পড়ে না, সব কিছু একদম সমাধান করেই আসছি। রাশেলা বলল, ঝামেলা কি বেশি হয়েছিল? তোমরা তো ভাইয়াকে চেনোই, বনুর ব্যাপারে সামান্যতম বিষয়ে যে পরিমাণ ক্ষিপ্ত হয়, সেখানে তো বনুর বিয়ের বিষয় উঠে গেছে। কি হতে পারে ভাবো? সিচুয়েশন এতই খারাপ হয়ে গেছিল যে হয় এসপার নয় ওসপার হয়ে যেত। তখনই ছেলের বাবা আসছে, ওই অবস্থায় ছেলেকে বাঁচাতে ডিরেক্ট ভাইয়ার হাতে পায়ে ধরে ফেলেছিল। তারপর তাড়াতাড়ি সরিয়ে সব কিছু মোটামুটি নর্মাল করেছি। এমন সময় আব্বু কল দিয়েছে, তখন আর কি ভাইয়া যা যা শিখিয়ে দিয়েছে উনিও তাই তাই বলেছেন, এইসবই। রাকিব তপ্ত স্বরে বলল, আমাকে একটা কল দিতে পারতি? আমি নিজেও জানতাম না, ভাইয়া আমায় ঠিকানা দিয়ে শুধু আসতে বলেছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল। সেসব কথা বাদ দে, এখন বল, কাজটা শেষ হয়েছে? রাকিব ধীর কণ্ঠে বলল, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, তুই রাতের সময় করে একটু দেখে নিস প্লিজ। আচ্ছা। ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে, তবে আজ বেশিরভাগ আলোচনা হয়েছে রাকিবের বিবাহিত জীবন নিয়ে। ঘণ্টাখানেক পর আব্বিররা বাসার উদ্দেশ্যে চলে গেছে। আলী আহমেদ খান নিজের কাজ শেষ করে বাসায় ফ্রি মোজাম্মেল খানকে ডেকেছেন। মোজাম্মেল খান আসতেই জিজ্ঞাসা করলেন, ওনারা আসছিলেন? না ভাইজান, আসেনি কেন? সঠিক জানি না, তবে বলেছেন ছেলের জন্য মেয়ে পছন্দ। তাহলে আর কি, আপাতত ছেলে দেখা বন্ধ করে কাজে মনোযোগ দে, সামনে ঈদ আসতে চললো। এবারের ঈদে আমি কিছুই করতে পারবো না, যা করার সব আবির আর তানভীরই করবে। আলী আহমেদ খান চিন্তিত কণ্ঠে শুধালেন, ওরা কি পারবে? পারবে না কেন? বড় হয়েছে, ও দায়িত্ব নিতে শেখো। আচ্ছা বলে দেখিস, কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বলেন, ঠিক আছে, রাখলাম বন্ধ, কিন্তু ভালো ছেলে পেলে অবশ্যই বাসায় নিয়ে আসবো। আগে দেখ ভালো ছেলে পাস কিনা। মোজাম্মেল খান রাসবাড়ি কণ্ঠে শুধালেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ভাইজান? আলী আহমেদ খান মেকি স্বরে বলেন, ঠাট্টা করবো না তো কি করব? এই বলিস ছেলে ভালো, পরিবার ভালো, অথচ ছেলে বাসা পর্যন্ত আসেই না। আমি কিভাবে বুঝবো ভালো নাকি খারাপ? মোজাম্মেল খান প্রখর তপ্ত স্বরে বলেন, ঠিক আছে, এরপর আমি গিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসবো। আলী আহমেদ খান উদাসীন কণ্ঠে বলেন। আচ্ছা আসলে আমাকে খবর দিস। এদিকে মেঘ একটু পরপর ব্যালকনিতে যাচ্ছে, আবিরের জন্য অপেক্ষা করছে। হঠাৎ বাইকের শব্দ শুনতেই ব্যালকনিতে ছুটল। তানভীরের পেছনে আবির বসা। আবিরকে দেখেই মেঘের মুখে হাসি ফুটল। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়েই বিছানায় ল্যাপটপ নিয়ে বসেছে। প্রায় 15-20 মিনিট পর মেঘ আসছে। ভেতরে না ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে। আবির পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ নিজের ফোন নিতে হাত বাড়াতেই মেঘকে নজর পড়ল। মেঘের চোখে মুখে প্রশান্তির হাসি। আবেশের দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘকে অপাদমস্তক দেখে উষ্ণ স্বরে বলল, কি ব্যাপার ম্যাডাম, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? রুমে আসার জন্য কি আপনাকে আলাদাভাবে আমন্ত্রণ করতে হবে? মেঘ মুচকি হাসলো। উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, আজকের ছেলেটা কেমন ছিল? আবির নিঃশব্দে হেসে বলল, আপনি কেমন আশা করেছিলেন? রাজপুত্রের মতো। আবির আখি যুগল খানিক প্রশস্ত হলো। সহসা ঠোঁটের করে হাসি ফুটে উঠেছে। তৎপর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে আসুন ম্যাডাম। না, আপনি কাজ করুন।
আবির ল্যাপটপের দিকে এক পলক তাকিয়ে চাপা স্বরে বলল। রাত অনেক হয়েছে, ঘুমাতে যান। মেঘ শান্ত স্বরে বলল। ঘুম আসে না। আবির আকস্মিক ভ্রু কুচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল। কেন? আবিরের অভিপ্রায় বুঝতে পেরে ঠোঁটে হাসি রেখে মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে জবাব দিল। হবু জামাইটাকে খুব মিস করছি। আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানায় ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল। কি? মেঘ সশব্দে হেসে এক দৌড়ে নিজের রুমে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে রুমের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেঘের করা ছোট ছোট দুষ্টুমিগুলো আবির বরাবরই খুবই প্রিয়। আবিরের রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল। ঘণ্টাখানেক পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ আসছে। মিস ইউ। অনেকটা নিচে লেখা হবু জামাই। আবির মেসেজটা দেখে আবারও হাসলো। ঘড়িতে তখন 12টার উপর বাজে। আবির রিপ্লাই দিল। ঘুম না আসলে ছাদে চলুন, তানাদের সঙ্গে আড্ডা দিয়ে আসি। 2 মিনিট বাদই মেঘ মেসেজ দিল। আমি ছাদেই আছি। আবির এক লাফে বিছানা থেকে নেমে দ্রুত দৌড়ে ছাদে গেল। তানাদের প্রতি মেঘের এক আকাশ সমান ভয়, যার জন্য সন্ধ্যার পরে আবিরের রুমটাও পার হয় না। আবিরের উপর রাগ করে একদিন রাতে ছাদে এসে বৃষ্টিতে ভেজেছিল, আর আজ দ্বিতীয় দিন। আবির ছাদে আসতে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল। আমি কি আপনাকে বিরক্ত করেছি? মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আবির 2 হাতে আবিরেরও মাথায় তুলে দিল। লোকে বলে রাত বিরুতে ছাদে তানারা ঘুরেফেরা করে, তানাদের নজর যেন মেঘের উপর না পড়ে সেই ভয়েই আবির মেঘের কপাল পর্যন্ত ওড়না টেনে দিয়েছে। চিরচেনা গায়ের গন্ধে নাসার রন্ধ্রের প্রবেশ মাত্রই মেঘের অন্তঃস্থল শিহরণ জাগে। মৃদু আলোতে মেঘের দিকে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলল। মাঝে মাঝে বিরক্ত কি জিনিস বুঝতেই পারি না। মেঘ নিজেকে সামলে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল। ওই ছেলেটার সাথে দেখা করেছিলেন আপনি? আবির কপট রাগ দেখিয়ে বলল। ওই ছেলের ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে কোন সময় নেই, চলে যাচ্ছি আমি। আবির ঘুরতেই মেঘ আবিরের হাত চেপে ধরল। আবির আর চোখে তাকাতেই মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে ধীর কণ্ঠে বলল। আপনি বলেছিলেন তানাদের সাথে গল্প করবেন। আবির মনে মনে আওড়ালো। আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তানারা তো বাহানা মাত্র। মেঘ আর আবির মুখোমুখি 2টা সিঙ্গেল সোফায় বসা, কারো মুখে কোনো কথা নেই। মেঘ নীরবে বসে নিজের হৃদয়ের প্রবল ধুকপুকানি সহ্য করছে। ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে, তবে আবির নির্গৃহ দৃষ্টিতে দেখে স্থির থাকতে পারছে না। কথা বলতে গিয়ে বারবার কথা গিলছে। ধীরে ধীরে শরীর ঘামতে শুরু করেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে সামলে মেঘ আচমকাই ডাকলো। আবির ভাই। সুপরিচিত কণ্ঠস্বরে চিরচেনা জবাব। হুম। আবিরে মোহমায় জড়ানো মেঘ বিমোহত নয়নে আবিরকে দেখে ঢুকলে উষ্ণ স্বরে জানতে চাইল। আপু এমন করছেন কেন? মেঘ আকুল কণ্ঠে বলা কথাটা আবির নড়েচড়ে বসল। ধীর কণ্ঠে বলল। জানি না। আপনি এভাবে আর কতদিন আমাকে বাঁচাবেন? জানি না। মেঘ একটু রাগী স্বরে বলল। আপনি কি কিছুই জানেন না? আবির মেঘের দিকে তাকিয়ে মলিন হেসে বলল। তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? অমনি মেঘের হৃদস্পন্দন বাড়তে শুরু করেছে। আবিরের আকুল আবেদন মেঘের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল। কি চান? সাহস। আবিরের কথা শুনে মেঘ আনমনেই হেসে ফেলল। লজ্জায় চিবুক খানিক নামিয়ে বলল। আপনি আমার কাছে সাহস চাচ্ছেন? আবির ঢোক গিলে শান্ত স্বরে বলল। হ্যাঁ, চাইছি। কেন? নিজের করা ভুল করো প্রতিনিয়ত আমাকে তাড়া করে। জানি না কখন কি হবে, যদি পারিস তো একটু সাহায্য করিস। কিসের ভুল? কি করেছেন আপনি? কিসের সাহায্য চাইছেন? আবিরের সান্নিধ্য চাহনি মেঘের হৃদয়ে তোলপাড় আরও বাড়িয়ে দিচ্ছে। আবিরের কথার মানে বুঝতে পারছে না, বুকটা ধরাস ধরাস করে কাঁপছে। মেঘ প্রখর নেত্রে দীর্ঘ সময় আবিরকে নিরীক্ষণ করলো। একবারের জন্য পল্লব ফেলল না। আবির 2 হাতে নিজের মুখ ঢেকে বসে আছে, ভিতরে ভেতরে কাঁদছে। এটা বুঝতে পেরেই মেঘ তড়িৎ বেগে আবিরের কাছে এগিয়ে গেল। আবিরের মাথায় হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। আবির ভাই, কি হয়েছে আপনার? মেঘের স্পর্শ পেয়ে আবিরের ভেতরে কান্না কিছুটা প্রকাশিত হলো। আবিরের কান্না দেখে মেঘের রাকিবের গায়ে হলুদের রাতের কথা মনে পড়ে গেছে। মেঘ আর্তনাদ করে উঠল। আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন আমায়, প্লিজ প্লিজ বলুন। আবির হঠাৎই মেঘের হাতটা শক্ত করে ধরল। আকস্মিক ঘটনায় মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। কণ্ঠনত অবস্থায় আবির কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আই এম সরি মেঘ, আই এম রিয়েলি ভেরি সরি। আবিরে কণ্ঠনিত কণ্ঠে বলা কথাটি মেঘের কর্ণগৃহে প্রবেশ মাত্রই মেঘ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। মেঘের বুক ধরফর করছে, গাত্র জুড়ে রক্ত সঞ্চালন তীব্র থেকেও তীব্র হতে শুরু করেছে।
বুকের বাম পাশে প্রকোষ্ঠ আবদ্ধ হৃৎপিণ্ডে বেধক নাভির শ্বাস অনুভূতি হচ্ছে। আবির ভাইয়ের সংগুপ্ত প্রণয়ের অনলে বারংবার আহত হওয়ায় মেয়েটি হৃদয়ে আজ আবিরের আর্তনাদ সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। ভীতিকর অযাচিত পরিস্থিতি সামলানোর অনুমাত্র সামর্থ্য মেঘের নেই। মেঘ ক্ষুদ্র আলোতে আশ্চর্য নয়নে চেয়ে আছে আবিরের পরিশ্রান্ত ধৃষ্টতায়। আবিরের হাতে থাকা মেঘের হাতটা থরথর করে কাঁপছে। ক্ষণিকের ব্যবধানে মেঘের অক্ষিপট ভিজে এসেছে। আবির ভাই সরি বলছেন, কিন্তু কেন? চোখের সামনের ঘটা সব কিছু অবিশ্বাস মনে হচ্ছে। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির মুখে অনাকাঙ্ক্ষিত শব্দ অবসহন করতে মেঘের নিজের সাথে নিজেকে প্রভূত বিগ্রহ করতে হয়েছে। মনের আস্তেনের টালমাটাল হয়ে সামলে মেঘ ভয়াত্ম গলায় জানতে চাইল, আপনার কি হয়েছে? কান্নার তোপে আবিরের কপালের পাশের শিরা উপশিরাগুলো দপদপ করছে। রক্তে বর্ণের আঁখি যুগলো আরও বেশি রক্তব্য হয়ে গেছে। আবিরে লাগামহীন কণ্ঠনের সমাপ্তির রেশ মাত্র নেই। মেঘের চোখ ছলছল করছে, দুই হাত বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেছে। বুকের ভেতরে ঘনভূতি নভশ্চর সরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ ভেজা কণ্ঠে আবারও প্রশ্ন করল, আবির ভাই আপনি কাঁদছেন কেন? আবির টোক গিলে মুখ তুলে মেঘের অভিমুখে চাইল। আবিরের চোখে মুখের ধরন অত্যন্ত গুরুগম্ভীর, চেহারায় বিন্দু মাত্র লাবণ্য নেই। মেঘের তুষারের মতো ঠান্ডা দেহাত আবিরে অত তর্কিতে নিজের গালে রাখলো। সহসা আবিরের চওড়া দুই হাত দিয়ে মেঘের ছোট্ট ছোট্ট হাতকে সম্পূর্ণ ঢেকে ফেলেছে। আবিরের গলার খোঁচা খোঁচা দাড়ির সেই সাথে গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জলের স্পর্শে মেঘের সর্বাঙ্গ শীতল হওয়া বইছে। প্রণয়ের পূর্ণতা পাওয়ার সান্নিধ্য আক্ষেপ যে ধ্বংসের খেলায় নেমেছিল, সেই ধ্বংসলীলা প্রতিনিয়ত বধ করছে মেঘের নিষ্কুলক হৃদয়কে। মনের গৃহিণী এক বছরের আত্মগোপন মন্ত্র গতিতে বেড়ে ওঠা অভিমানের ভাবগুলো আজ আবিরের নিগ্রহ সংস্পর্শে অনুযোগে রূপ নিতে উঠে পড়ে লেগেছে। নিরুদ্ধার ভীতিপ্রদ পরিস্থিতিতে মেঘ হত বিহল হয়ে আছে। লুকোচুরি প্রেমগুলো মনের অন্তরালে নিতর হয়ে গেছে। আবিরের নীরের দৃষ্টিতে উদ্বেগ স্পষ্ট। আবির আস্তে করে গলা খাকারি দিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, অপ্রসন্নতায় ঘেরা জনপদে আমি না চাইতেও বিশল্যকরণের কবলে পড়ে গেছি। পুঁথিগত শব্দে তোকে আমি বোঝাতে অক্ষম। প্রয়োজনে সমস্ত বিপর্যয় নিরাপত্তায় সরে যাবে, তবুও ব্যর্থতা সইতে পারবো না। মেঘ শান্ত স্বরে নির্দ্বিধায় বলল, আপনাকে ব্যর্থতা সইতে হবে না। আমি সবসময় দোয়া করি যেন আপনি সব কিছুতে সফল হতে পারেন। আমার বিশ্বাস আপনি সফল হবেন ইনশাল্লাহ। এবার অন্তত থামুন প্লিজ। আবির ভেজা চোখে মুচকি হেসে বলল, তবে যে কাউকে অনেক বেশি সহিষ্ণু হতে হবে। মেঘ উদ্বেলীন কণ্ঠে জানালো, কারো সহিষ্ণুতায় যদি আপনার সাফল্য অর্জিত হয় তবে সে অমেয় সহিষ্ণু হবে। আবির মেঘের হাতের উপর থেকে নিজের হাত সরিয়ে মলিন হেসে ঠান্ডা কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে, ঘুমাতে যান এখন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আর আপনি? একটু পর যাব। মেঘ নিজের ওড়না একপাশে টেনে আলতোভাবে আবিরের চোখে মুখে মুছে দিচ্ছে। আবির চোখ বন্ধ করে মেঘের স্নিগ্ধতা অনুভব করছে। এতক্ষণ কান্নার কারণে বুঝতে না পারলেও এখন মেঘের গায়ের গন্ধে আবির মত্ত হয়ে যাচ্ছে। মায়াবতীকে ছুটতে যাওয়া উন্মাদনা আঁকড়ে ধরেছে আবিরকে। হৃদয়ের ক্ষত প্রতিহত করার ক্ষমতা আবিরের থাকলেও মেঘের প্রতি অগাধ অনুরিক্ত লুকিয়ে রাখার সামর্থ্য আবিরের নেই। মেঘের অনাবশ্যক যত্নে আবিরের বুকে অদ্ভুত শিহরণ জাগছে। আবিরের মনে মেঘকে নিয়ে সর্বদাই সংশয় কাজ করে। মেঘ সেদিন আবিরের চোখে চোখ রেখে আবিরের অনুভূতি জানতে চাইবে, সেদিনই আবির সব কিছু ছাড়খাড় হয়ে যাবে। কারণ ওই চোখে চোখ রেখে আবির কখনো মিথ্যা বলতে পারবে না। অন্যদিকে নিজেকে নিজেই কথা দিয়েছে, মেঘকে প্রতিশ্রুতি দেবে না, বউ করে নিজের অঢলে ভালোবাসার সম্মুখ প্রমাণ দেবে। মেঘের কান্না চিরতরে মুছে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। সেসব কিছু ভেবে বারংবার আহত হয় আবির। মেঘকে সম্পূর্ণ নিজের করে নিতে পারছে না। পরিবারের নাম বেড়া চালায় বাধা হয়ে পড়ে আছে। এদিকে মেঘের কান্না কমার বিপরীতে দিনকে দিন বেড়েই চলেছে। আবির প্রতিনিয়ত নিজেকে দায়ী করছে, আর অন্তরে উত্তাপ নিজেই ঝলসে যাচ্ছে। মেঘ আবিরের চোখে মুখে মুছে শীতল কণ্ঠে বলল, আমাকে রুম পর্যন্ত দিয়ে আসুন। আবির ভুরুকুচকে ক্ষীণ স্বরে বলল, আসছিলেন কিভাবে?
মেঘ চট করে বলে ফেলল। যেভাবেই আসি না কেন তাতে আপনার কি, এখন আমাকে দিয়ে আসবেন, চলুন। আবির আর চোখে মেঘের পানে তাকালো। ক্ষুদ্র আলোতেও মেয়েটার কর্তুরিত মুখশ্রী জল জল করছে। আবির মৃদু হাসলো। আবিরের হাসি দেখে মেঘ হতাশ হয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বিড়বিড় করে বলল, ওই যে দেখুন, দরজায় দাঁড়িয়ে তানারা আমাকে দেখে কেমন করে হাসছে। মেঘের আজগুবি কথা শুনে আবির না হেসে থাকতে পারল না। আকস্মিক জোরে শব্দ করে হাসতে শুরু করেছে। আবিরের মুখে হাসি ফুটাতে পেরেছে বলে মন মেঘ আহ্লাদে গলে গেছে। আবিরের হাস্যোজ্জ্বল চেহারায় পলক দৃষ্টিতে তাকে মনে মনে আওড়ালো। আপনি যতবার নিরাশ হবেন আমি ঠিক ততবার আপনার মনের আশার আলো জ্বালাবো। আমৃত্যু আপনার পাশে হিতৈষী ছায়া হয়ে থাকবো। আবেগ আবলুত মেঘের রঙিন ধৃষ্টতায় অন্ধকার মুহূর্তেই সরে গেছে। রং বেরঙের স্বপ্নে সেজে উঠছে মনের আঙ্গিনায়। আবিরের নজর মেঘের দিকে পড়তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভুরু নাচালো। মেঘ লজ্জায় চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, আপনার হৃদয়ের অনুভূতির সমাপ্তির পূর্বেই নবরূপে সৃজন করব তৃপ্তির নিকেতন। আবির বসা থেকে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, চলুন ম্যাডাম। আবির হাঁটছে। মেঘও আবিরের পিছু পিছু হাঁটছে। কিছুটা আলোকিত ছাদ পেরিয়ে দরজার কাছে আসতেই মেঘ চোখ অন্ধকার দেখছে। হঠাৎ মনে পড়ে গেল, সত্যি সত্যি যদি তানারা এখানে আসে। মেঘ ভয়ে আবিরের শার্ট খামচে ধরেছে। মেঘের অধীরতা বুঝতে পেরে আবির একটু থেমে মেঘের পিঠে পেরিয়ে অন্য পাশের কাঁধে আলতোভাবে হাত রেখেছে। আকস্মিক মেঘ চিৎকার দিয়ে উঠেছে। আবির তড়িৎ বেগে মেঘের মুখ চেপে শক্ত কণ্ঠে বলল, আরে পাগল, আমি ধরেছি, তেনারা ধরেননি। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, আপনি এভাবে ধরেছেন কেন? আমি ভয় পেয়ে গিয়েছি, বলে ধরবেন না? আবির নাক মুখ কুচকে চিবিয়ে চিবিয়ে বলল, আপনাকে ছুতে গেলে অনুমতি নিতে হবে। মেঘ মনমরা হয়ে বলল, অন্ধকারে ভয় লাগে। আবির কিছুটা সরে গিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর কাছে ফোন আছে না? ফ্ল্যাশ চালা। নো নিড। কেন? মেঘ দুই হাতে আবিরের বাহু চেপে ধরে বলল, আপনি খেয়েছেন? আবির নিঃশব্দে হেসে সিঁড়ি দিয়ে নামছে। মেঘের রুমের সামনে আসতেই মেঘ শান্ত স্বরে বলল, আপনি কিন্তু এখন আর ছাদে যাবেন না। কেন? আপনি রুমে না থাকলে আমার ভয় লাগে। আবির কপাল গুটিয়ে বলল, আমার রুমে আমি থাকার সাথে আপনার ভয় পাওয়া না পাওয়ার কি সম্পর্ক? মেঘ সাফাই দেওয়ার স্বরে বিড়বিড় করে বলল, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশের রুমে মানুষ থাকা আবশ্যক। আপনার রুম ফাঁকা থাকলে তারা আমাকে ভয় দেখানোর সুযোগ পেয়ে যাবে। আবির নিঃশব্দে হেসে বলল, এত বছর যে আমার রুম ফাঁকা ছিল, তখন মনকে এভাবে সান্ত্বনা দিতেন? মেঘ একরাশ বিরক্ত নিয়ে বলল, আপনি এত কথা বলেন কেন? ছাদে যেতে বারণ করেছি মানে যাবেন না? কথাটি বলি মেঘ ফোঁস করে শ্বাস চালো। আবির ভুরু কুচকে দুই আঙুল মেঘের নাকে আলতোভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল, সরাসরি নিষেধাজ্ঞা দিলেই হয়, মিথ্যে অজুহাত দেখানোর কি প্রয়োজন? হ্যাঁ। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঘুমান আপনি, আমিও ঘুমাতে যাচ্ছি। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। সময় চলছে নিজ গতিতে। আরও একটা ঈদ কেটে গেছে। মোজাম্মেল খানের কথা মতো এবার সবার দায়িত্ব আবির আর তানভীর একাই সামলেছে। গত ঈদে মেঘ শুধু আবির তানভীরকে পাঞ্জাবি দিলেও এই ঈদে সবার জন্য পাঞ্জাবি ডিজাইন করেছে। আর পাঞ্জাবিগুলো মোজাম্মেল খান নিজে গিয়ে পছন্দ করে নিয়ে আসছিলেন। মেঘের পরীক্ষার জন্য আপাতত বিয়ের ব্যাপারে মোজাম্মেল খান কোনো কথাবার্তা বলছেন না। তাই আবির আর তানভীর দুজনই বেশ নিশ্চিত। তো বাসায় সবাই নিজেদের মতো বেশ শান্তিতে আছে। ইকবাল খান মাঝে মাঝে আবিরের রুমে গিয়ে আবিরকে আলাদাভাবে বুঝিয়ে আসেন। আবিরের সাথে মেঘের সম্পর্ক আগের থেকে বেশ ভালো হয়েছে। দুজনের মধ্যেই ছোটোখাটো খুনসুটি সর্বক্ষণ লেগেই থাকে। একে অপরকে ভালোবাসে। দুজন দুজনের ভালোবাসা উপলব্ধি করতে পারে, তবু মুখ ফুটে কেউ কাউকে ভালোবাসে বলতে পারে না। আবির যেমন নিজের গণ্ডিতে বাঁধা, তেমনি মেঘও নিজের গণ্ডিতে বন্দী হয়ে আছে। মিনাজের ঘটনার পরপর মনে প্রতিজ্ঞা করেছে, যতদিন পর্যন্ত আবিরের প্রণয়ের প্রমাণ পাবে না ততদিন পর্যন্ত মেঘ আবিরকে কিছুই বলবে না। ধীরে ধীরে মিনাজদের সাথেও মেঘের সম্পর্ক কিছুটা উন্নীত হয়েছে। তানভীর নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, তবে সময় পেলে আবিরের গাড়ি নিয়ে ভাই বোনদের সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করে। ফুপিদের বাসার সাথেও যোগাযোগ ভালো হয়েছে। 15 দিন কিংবা মাসে একবার হলেও যাতায়াত হয়। সবার সম্পর্ক ভালো থাকলেও মিম আর আরিফের সম্পর্ক এখনও টম অ্যান্ড জেরির মতো। মেঘ একটুর জন্য চোখের আড়াল হয়েই মিম কোনো এক অঘটন ঘটিয়ে ফেলে। আরিফ প্রথম আম্মুর কথা ভেবে মিমের দুষ্টমি সহ্য করলেও এখন আর করে না। সুযোগের দুটার পেছনে লাগে।
আজ সকাল থেকে শিমুল আর সোহাগ তানভীরকে কল দিচ্ছে। অনেক দিন যাবৎ বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, তাই তানভীর বিকেলের দিকে বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছে। শিমুল আর সোহাগ দুজনই আগে থেকেই উপস্থিত, একসঙ্গে ঘোরাঘুরি করে আড্ডা দিচ্ছিল আর চা খাচ্ছিল। তানভীর চায়ে চুমুক দিয়ে রাস্তার দিকে তাকাতেই সহসা ভুরু কুচকালো। পূর্ণা কিছু জিনিসপত্র নিয়ে একা একা হনহন করে যাচ্ছে। তানভীর চায়ের কাপ রেখে তড়িঘড়ি করে উঠে বলল, তোরা বস, আমি আসছি। সোহাগ ধীর কণ্ঠে বলল। তানভীর মেকি স্বরে জবাব দিল। প্রেম করতে। তানভীর যেতে যেতে বন্যা অনেকটা সময় চলে গেছে। তানভীর পেছন থেকে ডাকলো। বন্যা। আচমকা পুরুষালী কণ্ঠেই নিজের নাম শুনে বন্যা ফিরে তাকালো। তানভীরকে দেখে কিছুটা স্বস্তি পেল, স্বাভাবিক কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গিয়েছিলে? একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম আর কিছু কেনাকাটা করতে। তানভীর হাত বাড়িয়ে বলল, ব্যাগটা আমাকে দাও, আমি এগিয়ে দিয়ে আসছি। বন্যা তড়িৎ বেগে বলল, না, আমি নিতে পারবো। বিশ্বাস রাখতে পারো, তোমার ব্যাগ নিয়ে পালাবো না আমি। বন্যা ভুরু কুচকে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি আপনি পালাবেন? তাহলে ব্যাগটা দাও। ব্যাগ নিতে গিয়ে বন্যার হাতে তানভীরের হাত লাগতেই বন্যা তৎক্ষণাৎ ব্যাগ ছেড়ে হাত সরিয়ে ফেলেছে। তানভীরের তপ্ত স্পর্শ অনুভব হতেই বন্যার বুক কেঁপে উঠেছে। তানভীরের ব্যাগ ধরে বিস্ময় সহমত তাকিয়ে প্রশ্ন করলো, কোনো সমস্যা? না। তানভীরকে কে বোঝাবে? বন্যার কাছে তানভীর মানুষটাই সমস্যা। বন্যা যতটা সম্ভব তানভীরের থেকে নিজেকে গুটিয়ে রাখে, তবুও ততটা পারে না। কোনো না কোনোভাবেই মানুষটার সাথে দেখা হয়েই যায়। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি এখানে কেন আসছিলেন? বন্ধুরা দেখা করার জন্য বারবার কল দিচ্ছিল, তাই আসছি। এখানে চলে আসছেন যে? বন্ধুরা খুঁজবে না? আমাকে ব্যাগটা দিয়ে বন্ধুদের কাছে যান, আমি নিতে পারবো। এত কথা বলো কেন তুমি? আমি সাথে যাচ্ছি, এটা ভালো লাগছে না? তানভীরের ধমকে বন্যা কিছুটা কেঁপে উঠল। তানভীর সহসা কৌতুক স্বরে বলল, আরে মজা করছিলাম, চলো তোমাকে এক কাপ চা খাইয়ে রিক্সায় উঠিয়ে দিচ্ছি। বন্যা নাক কুচকে বলল, চা খাবো না ধন্যবাদ। তানভীর শব্দ করে হেসে বলল, আমি তো জানতাম তোমার চা খুব পছন্দ, এখন আমি বলছি বলে খাবে না? বন্যা কিছুটা উদ্বেল কণ্ঠে শুধালো, আপনাকে কে বলছে? মেঘ? সেটা তুমি জেনে কি করবে? খাবে কি না বলো। বন্যা আস্তে করে বলল। ঠিক আছে। অনেকটা সামনে এগিয়ে রাস্তার পাশে একটা চায়ের দোকান। দুজনই চা খেতে দাঁড়িয়েছে। আশেপাশে তেমন মানুষজন নেই। চায়ের দোকানে 4-5 জন লোক চা খাচ্ছে, যার মধ্যে দুজন সিগারেট টানছে। বন্যা গোল গোল চোখ সে লোকেদের দিকে তাকিয়ে আছে। তাদের হাব ভাব দেখে বন্যার ভুরু যুগল আরও কুচকে আসে। তানভীর সে দৃশ্য দেখে বলল, তুমি বরং এ পাশে দাঁড়াও, তাহলে ধোয়া আসবে না। বন্যা অতর্কিত তানভীরের পানে তাকালো। কিছু একটা জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গেল। তানভীর তপ্ত স্বরে বলল, কিছু বলবে? বন্যা এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। তানভীর পুনরায় প্রশ্ন করলো, তুমি কি কোনো কারণে আপসেট? বন্যা চোখ তুলে তাকালো, তবে কিছু বলল না। বন্যা রাস্তার দিকে মুখ করে দাঁড়ানো আর তানভীর রাস্তার পাশে দাঁড়ানো। এদিকে সচরাচর গাড়ি চলাচল করেই না। হঠাৎ 2-1টা গাড়ি আসে। বন্যার সঙ্গে সরাসরি চোখাচোখি হতেই তানভীর বন্যা মাদকের ন্যায় চোখ গৃহিণী ডুবে গেছে। আশেপাশে ভুলের নিরটের দৃষ্টিতে বন্যাকে দেখছে। আচমকা বন্যা এগিয়ে এসে তানভীরের পেট বরাবর শার্ট আঁকড়ে ধরে শক্ত করে টান দিতেই তানভীর বেসামাল হয়ে বন্যার সঙ্গে ধাক্কা খেল। তানভীরে ঘোর কাটতেই খেয়াল করলো একটা পিক আপ নিয়ন্ত্রণহীন হয়ে তানভীরে পাশ কেটে স্পিডে চলে গেছে। তানভীর সঙ্গে সঙ্গে আশেপাশে দেখলো। এদিকে বন্যার 2 হাত এখনও তানভীরে পেটে। কয়েক মুহূর্তেই তানভীর স্বাভাবিক হলো। বন্যার স্পর্শ অনুভব করা মাত্রই তানভীরে সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠেছে। নিজেকে সামলে তানভীরের সঙ্গে সঙ্গে সরে দাঁড়িয়েছে। বন্যার আগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনাকে এতবার ডাকলাম, কথা কানে যায়নি? তানভীর বন্যা কর্ধরিত চোখ মুখ দেখে মৃদু হাসল। তানভীরের মস্তিষ্ক এখনও বন্যার স্পর্শে অনুভব মেতে আছে। কি হয়েছে বা কী হতে যাচ্ছিল এসব তানভীরের বিশেষ মনোযোগ নেই। তানভীরের ঠোঁটে হাসি দেখে বন্যার মেজাজ আরও বেশি খারাপ হলো। রাগে কটমট করে বলল, আপনি হাসছেন? এখন যদি গাড়িটা আপনার উপর দিয়ে যেত তখন কি হতো? তানভীর মৃদুস্বরে বলল, জানি না। বন্যা ফের বলে উঠল, রাস্তাঘাটে এভাবে চলাফেরা করেন? তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কিভাবে চলাফেরা করি? অসাবধানতায়। ও। বন্যা ফোঁস করে উঠল, ও কি, আপনার কিছু একটা হয়ে গেলে বাসার অবস্থা কি হতো একবার ভেবেছেন? তানভীর কপাল কুঁচকে বলল, কি হতো?
তানভীরের দুষ্টুমি বুঝতে পেরে বন্যার রাগে আরও বেশি ফুঁসছে। রাগের কারণে বন্যার ঠোঁট দুটো স্বাভাবিকের তুলনায় বেশ শুরু হয়ে গেছে। গোলাপি লিপস্টিকের শুরু ওষ্ঠতায় তানভীরের নজর স্থির হয়ে আছে। বন্যার রাগে একের পর এক কথা বলছে। তানভীর অবাক লোচনে শুধু ঠোঁটেই চেয়ে আছে। বন্যা আকস্মিক বলে উঠল, আমি এক্ষুনি মেঘকে কল দিয়ে সব বলবো। মেঘের নাম শুনে তানভীরের এবার টনক নড়ে উঠল। তৎক্ষণাৎ বলল, প্লিজ বনুকে কিছু বলো না। বন্যা ভারী কণ্ঠে বলল, আপনি কতটা কেয়ারলেস এটা তো ওর জানা দরকার। আমি এক্ষুনি কল দিচ্ছি। বন্যা মেঘকে কল দেওয়ার জন্য নাম্বার বের করতে লাগলো। তানভীর বন্যার হাত থেকে ফোন নিয়ে নিজের পকেটে রেখে গম্ভীর কণ্ঠে বলল, আর যাই করো সমস্যা নেই, কিন্তু বনুকে আজকের ঘটনাটা বলো না প্লিজ। কোনো তানভীর মনে মনে বিড়বিড় করে করল, ভাইয়া যদি জানতে পারে আমার জন্য বনু কান্না করেছে, তাহলে সবার রাগ আমার একার উপরে ঝাড়বে। ও মা, আমি নাই। তানভীর ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, বনুকে বললে বাসার সবাই জেনে যাবে। বনু কান্নাকাটি করে নাজেহাল অবস্থা করে ফেলবে, বাসার মানুষের বকাও খেতে হবে। বন্যা চাপা স্বরে বলল। মেঘকে খুব ভালোবাসেন তাই না? তানভীর কপাল কুঁচকে মৃদু হেসে জবাব দিল। হ্যাঁ, খুব ভালোবাসি। তানভীর মনে মনে আওড়ালো, বনুর বেস্ট ফ্রেন্ডকেও খুব ভালোবাসি। বন্যা ধীর কণ্ঠে বলল, মেঘও আপনাকে অনেক ভালোবাসে। ওর জন্য আর বাসার সবার জন্য হলেও একটু সাবধানে চলাফেরা করবেন। আপনার একটু উদাসীনতায় পুরো পরিবারকে কাঁদতে হবে, তাই প্লিজ সাবধানে চলাফেরা করবেন। তানভীর নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ইনশাল্লাহ চেষ্টা করব। চায়ের দোকানের মামা কোথায় চলে গিয়েছিলেন? এতক্ষণে কোথা থেকে এসে জিজ্ঞাসা করলেন। তানভীর উচ্চ স্বরে বলল, একটা আদা চা আর একটা লেবু চা। লেবু চাতে চিনি একটু বেশি দিবেন। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কিভাবে জানেন আমি লেবু চা খাই আর চিনি বেশি খাই? তানভীরের আর চোখে আকাশের পানে তাকিয়ে আকস্মিক বলে উঠল। ঠিকই তো, আমি কিভাবে জানি? বন্যা গম্ভীর কণ্ঠে বলল। প্রশ্নটা আমি আপনাকে করেছি। তানভীর মেকি স্বরে বলল। বন্যা তানভীরের হাবভাব দেখে প্রখর তপ্ত স্বরে বলল, থাক, আর উত্তর দিতে হবে না। বাঁচা গেল। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকালো। ততক্ষণে তানভীর চা আনতে চলে গেছে। চা খেতে খেতে বন্যা বেশ কয়েকবার তানভীরের দিকে তাকিয়েছে। তানভীর সেটা বুঝতে পেরে আগে থেকেই সাবধান হয়ে গেছে। চা খাওয়া শেষে চায়ের বিল দিয়ে কিছুটা সামনে গিয়ে বন্যাকে একটা রিক্সা উঠিয়ে দিল। যাওয়ার আগে পকেট থেকে বন্যার ফোনটা বের করে দিতে দিতে আবারও বলল, প্লিজ বনুকে কিচ্ছু বলো না। তানভীর আবারও সোহাগদের কাছে গেল। খানবাড়িতে আজ মেঘ আর মিম হই হুল্লোড়ে মেতেছে। গতকাল কি মেঘেদের প্রথম বর্ষের ফাইনালে পরীক্ষা শেষ হয়েছে। প্র্যাকটিক্যাল এখনও বাকি, তবে প্র্যাকটিক্যাল নিয়ে মেঘের তেমন কোনো টেনশন নেই, কারণ তাম্বিম আর মিনাজ দুজনই মেঘ আর বোনার প্র্যাকটিক্যালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। যদিও দায়িত্বটা আবির থেকে মাপ পাওয়ার জন্যই নিয়েছে। মেঘ বোনা সেসব কিছুই জানে না। পরীক্ষা শেষ হওয়ার খুশিতেই মেঘ আজ রাতের বেলা বাসায় মানুষদের রান্না করে খাওয়াবে। রান্না ভালো হলে পরবর্তীতে অন্য একদিন ফুপিদের দাওয়াত দেবে। বিকেলের দিকে মেঘ আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে মোলায়েম কণ্ঠে বলল, বলুন। মেঘ ভ্রুকুচকে বলল, আপনি আমাকে সবসময় আপনি বলে সম্বোধন করেন কেন? ভালো লাগে তাই। মেঘ চাপা স্বরে বলল। সেসব বাদ দেন, রাতে কি খাবেন বলুন। মেঘের কথা শুনে আবির নিঃশব্দে হেসে রাকিবের দিকে তাকালো। রাকিব আস্তে করে বলল, কি হয়েছে? আবির ফোনটা একটু দূরে সরিয়ে বিড়বিড় করে বলল। নিচিকা আজ বিবাহিত মনে হচ্ছে। পুনরায় ফোন কানে ধরে বলল, যা রান্না হবে তাই খাবো। মেঘ কপট রাগ দেখিয়ে বলল, আপনি যা বলবেন তাই করব। আপনি রান্না করবেন? জি স্যার। আবির ভারী কণ্ঠে বলল, রান্না করার কোনো প্রয়োজন নেই। আমি বাসায় আসার সময় সবার জন্য খাবার নিয়ে আসবো। আপনি সবাইকে দিয়ে দিন, ওকে? মেঘ রাগী স্বরে বলল। না, আমি রান্না করব। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল। শরীরে যদি আবার তেল পড়ে? মেঘ অদ্যম কণ্ঠে বলে উঠল, কিছু হবে না, আপনি শুধু বলুন কি খাবেন। পোলাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কাটতেই রাকিব বলল, আমি একটা বিষয়ে সবসময় খেয়াল করি, তুই মেয়েকে রান্না করতে দিতে চাস না। সমস্যা কি তোর? তোর বউ কালো হয়ে যাবে এই ভয়ে রান্নাঘরে ঢুকতে দিস না। আবির গুরুভার কণ্ঠে বলল, ও আমার মানে সম্পূর্ণ আমার। ফর্সা হলেও আমার আর কালো হলেও আমারই থাকবে। ও সবেতেই আমার। কিন্তু সমস্যা হচ্ছে বাসার মানুষ।
বিয়ে দেওয়ার ভয়ে আমি আগের থেকে ওকে রান্না করতে দিতাম না, অথচ চাচু সেই বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। এখন একটু শান্ত আছে ঠিকই, তবে যদি একবার রান্না বান্না শিখে ফেলে না, তাহলে আর ওনাকে আটকানো যাবে না। রাকিব ঠাট্টার স্বরে বলল, ভালোই হবে, মেঘের বিয়েতে আবির দিও না, বাবুর বাবা হতে গিয়ে হয়ে যাবে মামা। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, নিজের মুখটা বন্ধ রাখ শালা, নয়তো তোর মাথা ফাটিয়ে আমি চলে যাব থানা। রাকিব মৃদু স্বরে বলল, আমি কি তোর শালা? তুই শালা না হলেও তোর কর্মকাণ্ড শালার মতোই, ভুলেও যদি উল্টাপাল্টা কথা বলবি না, তোর খবর আছে। রাকিব হাসতে হাসতে বলল। আমি ভাবছি মেঘের বিয়েতে। আবির কপাল কুচকে রক্তবোধ চোখে তাকাতেই রাকিব থতমত খেয়ে বলল, তোর আর মেঘের বিয়ের কথাই বলছি আমি। কিচ্ছু বলতে হবে না, আমি বাসায় চলে যাচ্ছি, তুই সামনে নিস। আচ্ছা। আবির মাগরিবের নামাজের কিছুক্ষণ পর বাসায় আসছে। রান্নাঘরে মেঘ আর মিম রান্না করছে। বাড়ির 3 কর্তৃ সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। আবির বাসায় ঢুকে এই দৃশ্য দেখে ভুরু কুচকালো। কিছু বলতে গিয়েও বলল না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে আসছে। আবিরকে দেখি মালিয়া খান বললেন, কি রে আবির, কফি করে দেব? না, তোমরা গল্প করো, আমি করছি। তুই রান্নাঘরে যাবি? আবির গম্ভীর কণ্ঠে বলল, কেন, রান্নাঘরে যাওয়া কি বারণ? আমাদের জন্য বারণ। মেঘ ফোন নিয়ে রান্না করতে গেছে, আমাদের আশেপাশে ভিড়তেও নিষেধ করেছে। দেখ তোকে অনুমতি দেয় কিনা। আবির রান্নাঘরের কাছে যেতেই মেঘ চেঁচিয়ে উঠল, আপনি রান্নাঘরে আসবেন না। কেন? আপনার কি লাগবে বলুন, আজ রান্নাঘরের দায়িত্ব আমার। আবির উষ্ণ স্বরে বলল, আর তোকে দেখে রাখার দায়িত্ব আমার। আবিরের কথা শুনে মেঘের থেকেও বেশি মিম লজ্জা পেয়েছে। দুজন প্রেমিক প্রেমিকার মাঝে তৃতীয় পক্ষ হিসাবে থাকতে চায় না সে, তাই মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যাচ্ছে। আবির রাগী স্বরে বলল, তুই কোথায় যাচ্ছিস? মিম আস্তে করে বলল। আবির গ্যাসে গরম পানি বসিয়ে মেঘের রান্নাগুলো চেক করছে। পোলাও, ডিম ভোনা ছাড়াও আরও 2-3 আইটেম অলরেডি করে ফেলেছে। রান্নাঘরে এক পাশে রান্নার ভিডিও চলছে। আবির সবগুলো একটু একটু করে টেস্ট করেছে, আদৌ খাওয়ার যোগ্য হয়েছে কিনা বোঝার জন্য। মেঘকে রান্না করতে দিতে না চাই ঠিকই, কিন্তু রান্না করার পর সেই রান্না কেউ মুখে তুলতে না পারলে এটাও আবিরের জন্য অপমানজনক বিষয়। সবগুলো চেক করে আবির টুকটাক বলে দিচ্ছে। পরিশেষে পোলাও মুখে দিয়ে আবির থা হয়ে গেছে। মেঘ আহম্মকের মতো আবিরকে দেখছে। আবির কোনো রকমে গিলে ধরে কণ্ঠে বলল, লবণ দিসনি? না। কেন, রেসিপিতে তারা লবণ দেয়নি? দিয়েছিল। তাহলে তুই দিসনি কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, ভাতে কেউ লবণ দেয়? মেঘের কথা শুনে আবির বেকুব বনে গেল। এমন সময় আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বাসায় আসছেন। আবির তাড়াতাড়ি কফি করে রান্নাঘর থেকে বেরিয়ে এসে মালিয়া খানকে ইশারায় রান্নাঘরে যেতে বলল। মালিয়া খান গেলেও মেঘের জেদের কারণে তিনি বিশেষ কোনো সাহায্য করতে পারেননি। ঘণ্টাখানেক পর সবাই খাবার টেবিলে বসেছে। মেঘ আজ নিজের হাতে সবাইকে খেতে দিচ্ছে। মালিয়া খান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছেন কোনটাতে লবণ কম হয়েছে, কোনটাতে বেশি হয়েছে। আবির আর তানভীর মিটিমিটি হাসছে। মোজাম্মেল খানের নজর পড়তেই ফোঁস করে উঠলেন, এত হাসাহাসি করো না, তোমরা যাও এতগুলো আইটেম রান্না করে নিয়ে এসো, তারপর দেখি কেমন হয়। তানভীর ঠোঁট বাঁকিয়ে বলল, আমরা সেই জন্য হাসছি না, আপনি এই অবস্থায় বনুকে বিয়ে দেওয়ার কথা ভাবেন তার জন্যই হাসছি। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এমন বাড়িতেই মেয়ে বিয়ে দিব যেখানে আমার মেয়েকে রাধুনী নয় রাজরানী হয়ে রাখবে। তানভীর মাথা নিচু করে মনে মনে আওড়ালো, আর সেটাই খানবাড়ি, সেখানে আমার বনু রাজরানী হয়ে থাকবে, অথচ আপনি বুঝতেই পারছেন না। রাত 10টার পর মেঘ আবার রান্না করতে গেছে। এবার আর কোনো রেসিপি চেষ্টা করেনি। সবার জন্য নুডলস রান্না করে মিম তানভীরকে রুমে দিয়ে কিছুটা আবিরের জন্য নিয়ে গেছে, আর বাকিটা বাসার সবার জন্য রেখে গেছে। মেঘ দরজায় দাঁড়াতে আস্তে করে বলল, আসবো। আবির ওয়ার্ড্রপে জামা কাপড় রাখছিল। ঘাড় ঘুরিয়ে মেঘের অন্ধকারচ্ছন্ন চেহারা দেখে থমকে দাঁড়ালো। হতবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে মৃদুস্বরে বলল, আমার রান্না ভালো হয়নি, হয়তো পেট ভরেনি, তাই নুডলস নিয়ে আসছি। আবির মৃদু হেসে বলল, বেশ নিহিত জেনেও প্রতিনিয়ত আমরা কত কি খাচ্ছি, সেখানে আপনার লবণ কম, মশলা বেশি খাবার, আর এমন কি? মেঘ কাঁদো কাঁদো বুক করে বলল, আমি কিছুই ঠিক মতো পারি না। আবির কোমল কণ্ঠে বলল,
ম্যাডাম, মেঘ আস্তে করে বলল, হুম। আপনাকে আগেও বলেছি আর আবার বলছি, রান্নার বিষয় নিয়ে ভুলেও মন খারাপ করবেন না। পৃথিবীতে কেউই পারফেক্ট হয় না। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মধ্যে দিয়েই সারা জীবন কাটাতে হয়। মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির আবারও বলল, আপনার জন্য 2টা শার্ট রেখেছিলাম, দেওয়ার হয়নি। পুরাতন শার্ট নেবেন নাকি নতুন কিনে দেবো? আবির ইস্ত্রি করায় 2টা শার্ট বের করে মেঘের দিকে এগিয়ে দিল, একটা সাদা আর একটা কফি কালার। মেঘ শার্ট দুটো দেখে সহসা আবিরের দিকে তাকালো। আবিরের পরনো শুভ্র রঙের একটি শার্ট। মেঘ মনে মনে সহসা অর্জন করে হঠাৎ বলে ফেলল, পুরাতনই নিব, কিন্তু আমি এই সাদা শার্ট নিব না, আপনার পরনেরটা নিব। আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, আচ্ছা, ওই 2টা আপাতত নিয়ে যান, কালকে এটা ধুয়ে তারপর দিয়ে আসবো। ওকে? মেঘ শ্বাস ছেড়ে নীরব কণ্ঠে বলল, শার্ট আমি ধুইতে পারবো, দিলে এক্ষুনি দেন, নয়তো লাগবে না। আবির সঙ্গে সঙ্গে শার্ট খুলে একটি টি শার্ট পরে সাদা শার্ট মেঘকে দিয়ে দিল। মেঘ 3টা শার্ট নিয়ে যেতে যেতে বলল, নুডলসটা খেয়ে নিন। রুমে এসেই দরজা বন্ধ করে আবিরের পরনের সাদা শার্টটা মেঘ জামার উপর দিয়ে পরে নিয়েছে। শার্ট লম্বায় হাঁটুর কিছুটা উপর পর্যন্ত পৌঁছেছে, তবে সেসব মেঘের মনোযোগ নেই। মেঘ চোখ বন্ধ করে আপন মনে আবিরের গায়ের গন্ধ উপলব্ধ করছে। কল্পনাতে আবিরকে নিয়ে শতাব্দী পেরিয়ে যাচ্ছে। অজানা অনুভূতি মেঘের মনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। মেঘ পুরো ঘরে ছুটাছুটি করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। লজ্জায় মেঘের নাক মুখ লাল হয়ে যাচ্ছে। বারবার হাতে নিয়ে মুখ ঢাকছে, আবার আঙুল ফাঁক করে নিজেকে দেখছে। আকস্মিক আবির ভাইয়ের মতো হাত ফোল্ড করতে শুরু করলো। আবিরের মতো সুন্দর না হলেও মেঘ যেভাবেই কোমরে হাতটা রেখে ফ্যাশন করছে। একটু পরপর শার্টের গন্ধ শুকছে। প্রায় 20 মিনিট পর মেঘ বিছানায় শুয়ে 2 চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল।